এখনো জাতীয় অর্থোপেডিক হাসপাতালের সামনে অবরোধে জুলাই বিপ্লবে আহতরা। 4 উপদেষ্টাকে আলটিমেটাম, আশ্বস্ত করার চেষ্টা স্নিগ্ধর। জলবায়ু পরিবর্তনের কারণে হুমকিতে সভ্যতা। জলবায়ু সম্মেলনে ডক্টর ইউনূস টিকে থাকার নতুন সংস্কৃতি গড়ে তোলার আহ্বান। চলমান সংকট কাটাতে প্রয়োজন নির্বাচিত সরকার। ঠাকুরগাঁয়ে মির্জা ফখরুল। আনুপাতিক নির্বাচন ব্যবস্থায় আপত্তি বিএনপি। এবং অন্তর্বর্তী সরকার সংস্কার শুরু করলেও মূল দায়িত্ব নির্বাচিত সরকারের, বললেন অর্থ উপদেষ্টা। জনকল্যাণে কাজ করার ঘোষণা। সংবাদ রাতে দেখছিলেন একেএস টিভি বার সংবাদ শিরোনাম, সঙ্গে আছে আমি শারমিন নাসি। এবারে থাকছে বিস্তারিত। স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের পদত্যাগের দাবিতে রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতালের সামনে বিক্ষোভ করছেন জুলাই আগস্ট আন্দোলনে আহতরা। এদিকে রাতের মধ্যে অন্তর্বর্তী সরকারের তথ্য প্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম, যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগম ও সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিন মুর্শিদকে অর্থোপেডিক হাসপাতালের সামনে উপস্থিত হবার আলটিমেটাম দিয়েছেন আন্দোলনরত আহতরা। জুলাই ফাউন্ডেশন আজ পর্যন্ত আমার কোনো খোঁজ খবর নিল না। সরকারিভাবে একটা টাকা আমি সহযোগিতা পাই নাই। তো সরকার কাকে সহযোগিতা করতেছে, কাকে নিয়ে কাজ করতেছে? আজকে 3 মাস যাবত আমার মতো একটা ছেলে চোখ নাই, আমার মতো একটা ছেলে ভাইয়ের হাত নাই, পা নাই। 3 মাস যাবত আমরা কোনো কিছু ওরকম ফলাফল পাইনি। এখন যে আরব যে পাবো তার কোনো নিশ্চয়তা এটা আমরা পাইতেছি। ওনারা যা হয়েছে একমাত্র আমাদের কারণে হয়েছে। আমরা যদি আজকে রাস্তায় না নামতাম, আমাদের শহীদ ভাইরা যদি রক্ত না দিত, আমরা যদি আহত না হইতাম, ওনারা কখনো কিন্তু এইসব জায়গায় আইসা পৌঁছাইতে পারতো না। তো ওনারা এই সমস্ত জায়গায় আইসা যদি আমাদের ভুলে যায়, তাহলে সেটা মনে করবো আমাদের রক্তের সাথে সুস্পষ্ট বেমানি। এর আগে আন্দোলনরতদের শান্ত করার চেষ্টা করেন জুলাই আগস্ট গণ আন্দোলনে নিহত মুগ্ধের বড় ভাই স্নিগ্ধ। জানান পুনর্বাসন ও উন্নত চিকিৎসার জন্য সরকার ব্যবস্থা নিচ্ছে। এ সময় তিনি আহতদের 3টি দাবির সঙ্গে একমত পোষণ করেন। আপনাদের যে উন্নত চিকিৎসার জন্য ইতিমধ্যে একটা সেল গঠন করা হয়েছে, এটা কি আপনারা জানেন? সরকারিভাবে একটা সেল গঠন করা হয়েছে, যার অফিস আমাদের ফাউন্ডেশন অফিসের পাশেই। এবং আপনারা যাদের যেই উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে যেতে হবে, সেটার জন্য ইতিমধ্যে মেডিকেল বোর্ড টিম গঠন করা হয়েছে। কালকের মধ্যে আপনারা প্রসেসটা জেনে যাবেন কিভাবে উন্নত চিকিৎসার জন্য বাইরে যাওয়ার জন্য আপনারা অ্যাপ্লাই করবেন। এর আগে দুপুরের সুচিকিৎসা ও যথাযথ পুনর্বাসনের দাবিতে জাতীয় অর্থোপেডিক হাসপাতালের সামনে সড়ক অবরোধ করে জুলাই আগস্ট আন্দোলনে আহতরা। স্বাস্থ্য উপদেষ্টা তাদের দেখতে গেলে ক্ষিপ্ত হয়ে উঠে আহতদের একাংশ। সড়ক ছেড়ে দিতে পুলিশ ও সেনা সদস্যরা আহ্বান করলেও সড়ক ছাড়েনি শিক্ষার্থীরা। এ বিষয়ে আরো জানাচ্ছেন শাহিদুজ্জামান সাকিব। জুলাই আগস্ট আন্দোলনে আহত ব্যক্তিদের খোঁজ খবর নিতে দুপুরে জাতীয় অর্থোপেডিক হাসপাতালে যান স্বাস্থ্য উপদেষ্টা। সেখানে তোপের মুখে পড়েন উপদেষ্টা নূরজাহান বেগম। হাসপাতালের ডাক্তার ও কর্মকর্তা কর্মচারীদের সহযোগিতায় তিনি চলে গেলে আরো ক্ষিপ্ত হয়ে উঠে আহতরা। ক্ষুব্ধ হয়ে হাসপাতালের সামনের সড়কে নেমে আসে আহতরা। রাস্তা বন্ধ করে স্লোগান শুরু করে তারা। পরিস্থিতি স্বাভাবিক করতে সেনা সদস্যরা আসলেও সড়ক সচল করতে ব্যর্থ হয় তারা। কিছুক্ষণ অবস্থানের পর চলে যায় তারাও। বিকেল গড়িয়ে সন্ধ্যা নামলেও সড়ক ছাড়েনি শিক্ষার্থীরা। শাহিদুজ্জামান সাকিব, দেশ টিভি, ঢাকা। এবারে অন্য প্রসঙ্গ। বিশ্বকে জলবায়ু বিপর্যয় থেকে রক্ষায় শূন্য বর্জ্য ও শূন্য কার্বনের উপর ভিত্তি করে একটি নতুন জীবনধারা গড়ে তোলার উপর জোর দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ক্রমবর্ধমান জলবায়ু পরিবর্তনে সভ্যতা হুমকিতে বলে উদ্বেগ জানান তিনি। বুধবার আজারবাইজানে COP29 সম্মেলনে যোগ দিয়ে এ কথা বলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। বিস্তারিত থাকছে লুৎফর কবিরের রিপোর্টে। বিশ্বজুড়ে ক্রমবর্ধমান জলবায়ু সংকট মোকাবিলায় করণীয় নিয়ে আজারবাইজানের বাকুতে চলছে COP29 জলবায়ু সম্মেলন। এবারের সম্মেলনে তৃতীয় দিন বুধবার বিশ্বের অন্যান্য দেশের নেতাদের পাশাপাশি মঞ্চে বক্তব্য রাখেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিশ্বকে বিপর্যয় থেকে রক্ষায় শূন্য বর্জ্য ও শূন্য কার্বনের উপর ভিত্তি করে নতুন জীবনধারা গড়ে তোলার পরামর্শ দেন তিনি। To present the climate catastrophe
in a different perspective. This perspective will take us from fixing climate destruction to stopping the further carnage. It's a big task and raises big questions. I seek your indulgence to share with you my long-standing dream of creating a world of 3 zeros. উপস্থিত বিশ্ব নেতাদের সামনে প্রধান উপদেষ্টা বলেন, নতুন সভ্যতা গড়তে প্রয়োজন মেধা, অর্থ এবং যুবশক্তির সমন্বয়। এর মাধ্যমেই সভ্যতার ভিত্তি স্থাপন করা সম্ভব। Our civilization is at a grave risk as we continue to promote self-destructive values. We need to mobilize our intellectual, financial, and youth power to lay the foundation of a new civilization, a self-preserving and self-reinforcing civilization. We, the human inhabitants of this planet, are the cause of the destruction of the planet. We are doing it deliberately. We have chosen a lifestyle which works against the environment. পরিবেশের সুরক্ষায় সবাইকে সচেতন হওয়া এখনই প্রয়োজন বলেও মনে করেন শান্তিতে নোবেলজয়ী ডক্টর ইউনূস। গেল সোমবার জলবায়ু সম্মেলনে যোগদানের উদ্দেশ্যে আজারবাইজানের বাকুতে রাষ্ট্রীয় সফরে যান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। 14 নভেম্বর পর্যন্ত দেশটিতে অবস্থান করবেন তিনি। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি। রাজনৈতিক অর্থনৈতিক সংকট কাটাতে নির্বাচিত সরকার প্রয়োজন বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার সকালে ঠাকুরগাঁয়ে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন। এ সময় আনুপাতিক নির্বাচন ব্যবস্থায় বিএনপির সমর্থন নেই বলেও জানান মির্জা ফখরুল। সহকর্মী শাকিল আহমেদের রিপোর্ট, জানাচ্ছেন আপন অপু। বুধবার সকালে ঠাকুরগাঁও জেলা বিএনপি কার্যালয়ের ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে নিজ বাসভবনে কথা বলেন সাংবাদিকদের সঙ্গে। এ সময় মির্জা ফখরুল বলেন, অন্তর্বর্তী সরকারের মূল দায়িত্ব নির্বাচনের জন্য একটি লেভেল প্লেইং ফিল্ড তৈরি করা, যেন সবাই ভোট দিতে পারে। তাদের সবগুলো সংস্কারে হাত দেওয়া আমরা মনে করি খুব বেশি প্রয়োজন নাই। সেটা নির্বাচিত যে পার্লামেন্ট আসবে সেই পার্লামেন্ট সেই কাজগুলো করবে। এখানে এই সরকারের মূলত দায়িত্ব হবে ওই নির্বাচনের জন্য একটি আপনার লেভেল প্লেইং ফিল্ড তৈরি করা এবং সকলে যেন ভোট দিতে পারে এবং সকলে যেন অংশগ্রহণ করতে পারে তার জন্য একটা কাজ তৈরি করা। আর সেই ভোটে রিগিং করার যে ব্যবস্থাগুলো আমলি করে গিয়েছিল সেটাকে নির্মূল করে নিরপেক্ষ লোকজন থেকে নির্বাচন পরিচালনার জায়গায় বসানো। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ফখরুল বলেন, বাংলাদেশের প্রেক্ষাপটে সংখ্যানুপাতিক হারে নির্বাচন সম্ভব নয়, এতে বিএনপির সমর্থন নেই। আমরা রিজেক্ট করেছি, বাংলাদেশের প্রেক্ষাপটে এটা সম্ভব না। ঐক্যবদ্ধ জাতির প্রত্যাশার কথা উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, ফ্যাসিবাদ আওয়ামী লীগ সরকার জাতিকে বিভক্ত করে ফেলেছে। এই বিভক্তি দূর করে একটি ঐক্যবদ্ধ জাতি চায় বিএনপি। নিউজ ডেস্ক, দেশ টিভি। অন্তর্বর্তী সরকার স্বল্পমেয়াদী সংস্কারের কাজ করছে, দীর্ঘমেয়াদী সংস্কার করবে নির্বাচিত সরকার, জানালেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ। সকালে রাজধানীর আগারগাঁয়ে পিকেএসএফ দিবসের অনুষ্ঠানে কথা বলেন তিনি। জানান, জনগণ গালি দিলেও সরকার দায়িত্ব পালন করে যাচ্ছে। ব্যাংক খাত সংস্কারের কাজ চলছে জানিয়ে উপদেষ্টা বলেন, এখানে একটি ফুটপ্রিন্ট করে দিতে চাই যা পরবর্তী সরকারের কাছে উদাহরণ হয়ে থাকবে, সে অনুযায়ী কাজ করবে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সবাইকে ভূমিকা রাখার আহ্বানও জানান অর্থ উপদেষ্টা। ডিমের দাম কমছে না, পেঁয়াজের দাম কমছে না, অথচ এমপির চেয়ারম্যান সব ডিউটি আমরা কমিয়ে দিলাম, তাই না? দাম কমে না। এখন আমি কারণ বাজারে গিয়ে ব্যবসায়ীদের বলবো, আমি কিন্তু ডিমের দোকান বন্ধ করে দিয়েছি সব। অতএব আমি সেটা চিফ অ্যাডভাইজারকে বলে, দেখেন খালি বাণিজ্য মন্ত্রণালয়ের কাজ না, দ্রব্যমূল্য অনেকগুলো ফ্যাক্টর আছে। এই মুহূর্তে রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতালের সামনে আছেন সহকর্মী ফজলে আদিত্য। সরাসরি যুক্ত হব তার সঙ্গে। আদিত্য, হাসপাতালের সামনে এখন কি পরিস্থিতি দেখতে পাচ্ছেন আপনি, আর কি বলছেন আহতরা?
জি ন্যান্সি, আপনি যেমনটি বলছিলেন যে হাসপাতালের সামনের যে পরিস্থিতি, আসলে হাসপাতালের সামনের পরিস্থিতি এখনো কিন্তু যেমনটি ছিল, অর্থাৎ দুপুর থেকে যেমনটি ছিল, যে আন্দোলনরত যারা জুলাই ছাত্র জনতা আন্দোলনে যারা আহত হয়েছিলেন তারা কিন্তু এখনো কিন্তু এখানেই কিন্তু তারা আছেন এবং অবস্থা কর্মসূচি পালন করছেন। এবং এর আগে কিন্তু রাত 10টার মধ্যে স্বাস্থ্য উপদেষ্টা, তথ্য উপদেষ্টা, যুব উপদেষ্টা এবং সমাজ কল্যাণ উপদেষ্টা পঙ্গু হাসপাতালের সামনে উপস্থিতের দাবি উঠে এবং তারই ধারাবাহিকতায় কিন্তু জুলাই ছাত্র জনতা আন্দোলনে যারা আহত হয়েছিলেন তাদের দেখতে কিন্তু জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মাহবুবুর রহমান স্নিগ্ধ কিন্তু এসেছিলেন তাদের সাথে কথা বলতে, আন্দোলনরতদের সাথে কথা বলতে। তারা কিন্তু তাদের কোনো কথা শুনেনি। তাদের একটাই দাবি যে তারা 4 উপদেষ্টার উপস্থিতি কিন্তু এখানে চান এবং তাদের এখন পর্যন্ত তাদের সাথে হাসান আব্দুল্লাহ এসেছেন কথা বলার জন্য, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক। তাকেও কিন্তু এই যারা হাসপাতালের সামনে আন্দোলন করছেন তারা কিন্তু তাদের কথা শুনেননি এবং তাদের সাথে কথা বলতে চাননি, অথবা তাদের একটাই দাবি, সেটা হচ্ছে যে যখন 4 উপদেষ্টা আসবেন তারা মূলত তাদের সাথেই তাদের যে দাবি সেই দাবিগুলা তাদের পেশ করবে। তবে আমরাও তাদের সাথে কথা বলার চেষ্টা করেছি, তারা আমাদের সাথে কিন্তু যে কথোপকথন কিন্তু চালাতে চাননি এবং তারা আমাদের কাছেও কিন্তু তাদের যে দাবি সেই দাবিগুলো কিন্তু আমাদের কাছেও জানাননি। তবে আমরা হয়তো আরো অল্প কিছুক্ষণের মধ্যে উপদেষ্টারা আসবেন, যে 4 উপদেষ্টার কথা বলা হয়েছে সে 4 উপদেষ্টা আসলে হয়তো মূলত তাদের যে দাবি দেওয়া সেই দাবি দেওয়া সম্পর্কে আমরা বিস্তারিত জানতে পারবো এবং পরবর্তীতে তাদের কোনো কর্মসূচি ঘোষণা করা হবে কিনা সেই সংক্রান্ত বিষয়ে আমরা আরো বিস্তারিত জানতে পারবো। এই ছিল আমার কাছে পঙ্গু হাসপাতালের সামনে থেকে সর্বশেষ তথ্য। ন্যান্সি। আদিত্য, আপনাকে ধন্যবাদ। দর্শক, রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতালের সামনে থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী ফজলে আদিত্য। দেখছেন সংবাদ রাত। যতদিন সরকার চাইবে ততদিন সেনাবাহিনী মাঠে থাকবে। বুধবার ঢাকা সেনানিবাসে এক ব্রিফিংয়ে কথা বলেন মিলিটারি অপারেশন পরিদপ্তরের কর্নেল স্টাফ ইন্তেখাব হায়দার খান। জানান, সেনাবাহিনীর অভিযানের ফলে অপরাধ কমেছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল অবস্থায় এসেছে। যৌথ বাহিনীর অভিযানে 6,000-এর বেশি অবৈধ অস্ত্র উদ্ধার এবং 2,500-এর বেশি গ্রেফতারের কথাও জানান এই সেনা কর্মকর্তা। বিস্তারিত থাকছে শাহাদাত নিশাদের রিপোর্টে। 20 জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঘিরে দেশের পরিস্থিতি যখন অস্থিতিশীল, তখন শেষ ভরসা হিসেবে আন্দোলন ঠেকাতে রাত্রিকালীন কারফিউ জারি করে পতিত আওয়ামী লীগ সরকার। 5 আগস্ট নিরীহ সাধারণ মানুষ ও শিক্ষার্থীদের উপর নির্বিচারে হামলা চালিয়েও যখন আওয়ামী লীগ সরকার ব্যর্থ হয়, এক পর্যায়ে দেশ ছেড়ে পালাতে বাধ্য হন স্বৈরশাসক শেখ হাসিনা। হাসিনার পালিয়ে যাওয়ার খবরে বিক্ষুব্ধ জনতার ক্ষোভ ভাঙে থানাগুলোর উপর, ভঙ্গুর হয়ে পড়ে পুলিশি কার্যক্রম। এক প্রকার পালিয়ে বাঁচে পুলিশ। এমন পরিস্থিতিতে পুলিশের অনুপস্থিতিকে কাজে লাগিয়ে তাণ্ডব চালায় বিভিন্ন সন্ত্রাসী গ্রুপ। ঠিক সেই মুহূর্তে আবারও প্রয়োজন পড়ে সেনাবাহিনীর। পুলিশের কার্যক্রম পুরোপুরি স্বাভাবিক না হওয়ায় অরাজকতা ও অপরাধ দমাতে 17 সেপ্টেম্বর থেকে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেয় অন্তর্বর্তী সরকার। সেই থেকে যৌথ অভিযান পরিচালনা করছে সেনাবাহিনী। অভিযানের সফলতা আর অপরাধ দমন নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন মিলিটারি অপারেশন পরিদপ্তরের কর্নেল ইন্তেখাব হায়দার খান। তুলে ধরেন যৌথ অভিযানের সফলতার তথ্য। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এ পর্যন্ত সেনাবাহিনী মোট 6,000-এরও অধিক অবৈধ অস্ত্র এবং প্রায় 2 লক্ষর অধিক রাউন্ড গোলাবারুদ উদ্ধার করেছে এবং এর সাথে সম্পৃক্ত 2,500-এরও অধিক ব্যক্তিকে গ্রেফতার করেছে। সড়কের বিশৃঙ্খলা নিয়েও প্রশ্ন ওঠে ব্রিফিংয়ে। এ সময় যানজট সমস্যার স্থায়ী সমাধানে সেনাবাহিনীর সহায়তা প্রয়োজন হলে সরকারের নির্দেশে তারা প্রস্তুত আছেন বলেও জানান তিনি। তো অবশ্যই যদি এরকম কোনো কার্যক্রম গ্রহণ করা হয় যেখানে আমাদের সহায়তা প্রয়োজন, আমরা সহায়তা করব, বাট আমরা মনে করি যে এটার একটা পার্মানেন্ট সলিউশন হওয়াটা বেটার। দেশের পরিস্থিতি নিয়ন্ত্রণে ঠিক কতদিন মাঠে থাকবে সেনাবাহিনী, এমন প্রশ্ন রয়েছে জনমনে। সেই প্রশ্নেও অবস্থান পরিষ্কার করেন সেনাবাহিনীর এই কর্মকর্তা। জানান, সরকার যতদিন চাইবে ততদিন মাঠে থাকবে সেনাবাহিনী। কতদিন থাকবে এটা সরকারের সিদ্ধান্ত, বিকজ সেনাবাহিনী ডেপ্লয় হয়েছে সরকারের সিদ্ধান্তে। সো সরকারই এটা নির্ধারণ করবেন যে সেনাবাহিনীকে কতদিন মোতায়েন থাকা প্রয়োজন। সেনাবাহিনী মাঠে থাকা অবস্থায় যেন মানবাধিকার লঙ্ঘন না ঘটে, এক্ষেত্রেও সেনাবাহিনীর সর্বোচ্চ চেষ্টা রয়েছে বলেও জানান এই সেনা কর্মকর্তা। যদি কোনো ধরনের অভিযোগ আসে, এটা অবশ্যই সেনাবাহিনী নিয়মতান্ত্রিকভাবে এটাকে। শাহাদাত নিশাদ, দেশ টিভি, ঢাকা।